আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গণ অভ্যুত্থানের মাধ্যমে ভোটাধিকার প্রতিষ্ঠার সুযোগ নষ্ট হলে দেশ চরম সংকটে পড়বে, তারেক রহমান। 7 জেলার সফর শেষে ফিরেছেন ঢাকায়। গভীর রাত পর্যন্ত জনসভায় মানুষের ঢল। কেরানীগঞ্জে দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত। সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। নতুন লেবাসে ফ্যাসিবাদ ফিরে আসলে 5 আগস্টের মতো পরিণতি হবে, জামায়াতের আমিরের হুঁশিয়ারি। নির্বাচনী যাত্রার মধ্য দিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে পথ চলা শুরু, নাহিদ ইসলাম। সংস্কারের পক্ষে হলেও গণভোট চায় না জাতীয় পার্টি, রংপুরে জিএম কাদের। হ্যাঁ জয়ী হলে দেশে প্যারালাল ফোর্স সৃষ্টির আশঙ্কা। এবং নতুন পে স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন চান সরকারি চাকরিজীবীরা। বৈষম্য সৃষ্টি করবে অভিমত অর্থনীতিবিদদের। অংশীজনদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 7 জেলায় নির্বাচনী সমাবেশ শেষে ভোরে ঢাকায় ফিরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এসব সমাবেশে ধানের শীষের পাশাপাশি বিএনপির সঙ্গে আসন সমঝোতা হওয়া প্রার্থীদের পক্ষেও ভোট চান তিনি। একই সঙ্গে এসব নির্বাচনী সমাবেশে আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে সারা দেশে খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বৃহস্পতিবার সকালে নির্বাচনী প্রচারের প্রথম দিন সিলেট থেকে সমাবেশ শুরু করেন তিনি। এরপর বেলা 12টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান। এরপর বেলা 3টায় মৌলভীবাজার, সন্ধ্যা 6:15টায় হবিগঞ্জ, রাত 10:30টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, রাত 12:15টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বক্তব্য দেন তিনি। রাত 3টায় নরসিংদীর পৌর পার্ক সংলগ্ন মাঠে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে ভোর 4:16 দিকে নারায়ণগঞ্জের একটি মাঠে প্রথম দিনের শেষ নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান। এরপর সেখান থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। শেষ কয়েকটি নির্বাচনী সমাবেশে ভোররাত পর্যন্ত নেতাকর্মীদের অপেক্ষা করিয়ে রাখার জন্য দুঃখ প্রকাশও করেন তিনি। প্রতিটি সমাবেশে মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। তারেক রহমানের ভাষণ শোনার জন্য গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেন দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। আজ নিজ নির্বাচনী এলাকায় ঢাকা 17-র ভাসানটেকের বিআরবি ময়দানে সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান। এর আগে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বিভিন্ন সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে ভোটাধিকার প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে তা নষ্ট হলে দেশ ও জনগণ চরম সংকটে পড়বে। বিএনপি চেয়ারম্যান বলেন, একটি দল লোভ দেখিয়ে মিথ্যা কথা বলে মানুষকে ঠকাচ্ছে, ভবিষ্যতেও ঠকাবে। তাই তাদের বিরুদ্ধে সাবধান থাকার আহ্বান জানান তারেক রহমান। মোহাম্মদ মহসিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। প্রায় 2 দশক পর সিলেটে কোনো রাজনৈতিক জনসভায় যোগ দিলেন তারেক রহমান। প্রাণঢালা অভিবাদনে প্রিয় নেতাকে বরণ করে নেন সিলেটবাসী। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ। বিএনপির নির্বাচনী সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। নেতাকর্মী আর সমর্থকদের জনস্রোতে কানায় কানায় ভরে যায় আশপাশের এলাকা। সমাবেশের শুরুতেই বক্তব্য রাখেন সিলেটের 11টি আসনের ধানের শীষের প্রার্থীরা। বলেন, বাংলাদেশ একমাত্র বিএনপির কাছে নিরাপদ, তাই ধানের শীষকে বিজয়ী করতে হবে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, একটি দল মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সাবধান থাকতে হবে। পতাকা নিয়ে তারেক রহমান শুরু করেছেন আপনাদের এই সিলেট থেকে তার যাত্রা। এই যাত্রা হচ্ছে আগামী দিনের বাংলাদেশকে নতুন করে সাজানোর যাত্রা। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, গত 15 বছরে পতিত স্বৈরাচার ব্যালট বাক্স ছিনতাই, নিশিরাতের নির্বাচন করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। বিএনপি এই অবস্থার পরিবর্তন করতে চায়, তাই ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। শুধু ভোট এবং কথা বলার অধিকার না, বিএনপি চায় আপনাদের দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দিতে, দেশের নারী সমাজকে, মা বোনদেরকে, দেশের যুব সমাজকে, দেশের প্রত্যেকটি কৃষক সহ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বাংলা বিএনপি চায় আগামী দিনে ইনশাআল্লাহ সরকার গঠন করে প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলবে।
তারেক রহমান অভিযোগ করেন, বহু মানুষের ত্যাগের বিনিময়ে দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা চলছে, কিন্তু কিছু মানুষ দেশের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, খাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ যার ক্ষমতা রাখে? রাখে না। আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবা। একটি কুচক্রী মহল এর ভিতরে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। দেশের ভেতরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই, কিন্তু 2024 সালের 5ই আগস্ট এই বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে, ঐক্যবদ্ধভাবে নেমে আসলে যে কোনো ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ প্রতিহত করতে পারে। ন্যায়পরায়ণতার বাংলাদেশ গড়ে তুলতে ধানের শীষের পক্ষে সিলেটবাসীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। পারিবারিক ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেই পুণ্যভূমি সিলেটে হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেটবাসীর সামনে তুলে ধরলেন তার দেশ গড়ার পরিকল্পনার কথা। পরিবর্তনের বাংলাদেশ গড়ে তুলতে সিলেটবাসীর সমর্থন নিয়ে তিনি জানালেন, যে কোনো মূল্যে মানুষের কাছে করা অঙ্গীকার পূরণ করবে বিএনপি। সিলেটের পর মৌলভীবাজার, শেরপুর, আইনপুর খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেন তারেক রহমান। বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে চায় বিএনপি। এই যে কৃষক কার্ডের কথা বললাম, ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ শাসনের কথা বললাম, দুর্নীতি নির্মূলের কথা বললাম, কিন্তু এই সব কাজগুলোকে যদি বাস্তবায়ন করতে হয়, আপনারা কি চান যে আগামী দিনে বিএনপি সরকার বাস্তবায়ন করুক এই কাজগুলো? চান? তাহলে তো একটা কাজ আছে, বলেন তো কি সেই কাজ? কি সেই কাজ? ধানের শীষে জয়যুক্ত করতে হবে, ধানের শীষে 12 তারিখে তেল মারতে হবে। গত 15 বছর স্বৈরাচার সরকার দেশকে অন্যের হাতে তুলে দিয়েছিল অভিযোগ করে তিনি বলেন, দেশের স্বার্থের প্রশ্নে কোনো আপোষ করবে না বিএনপি। এরপর হবিগঞ্জের সমাবেশে যোগ দিয়ে তারেক রহমান বলেন, 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে ভোটাধিকার প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে তা নষ্ট হলে সংকটে পড়বে দেশ ও জনগণ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, সিলেট। কেরানীগঞ্জে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে হাসান মোল্লা নামে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তিনি কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার রাত 9টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। হাসান মোল্লার ছোট ভাই রাকিব হোসেন জানান, তার ভাই ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে 7 নম্বর ওয়ার্ডের হিরো চেয়ারম্যানের বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। রাতে হাসান মোল্লাকে দেখতে যান ঢাকা 2 আসনে বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান। এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র, জনগণকে রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। সে যেন আর নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে না পারে, তাকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। নির্বাচনকে বানচাল করার জন্যে যারা নির্বাচন চায় না, আমার যেটা ধারণা, সেই পদক্ষেপই তারা গ্রহণ করেছে যাতে নির্বাচনটা বানচাল করে যায়, নির্বাচন যাতে না হয়। নতুন লেবাসে ফ্যাসিবাদ ও ভোট ডাকাতরা ফিরে আসতে চাইলে 5 আগস্টের মতোই পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মিরপুরে নিজ আসনে নির্বাচনী জনসভায় তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় 10 দলীয় জোটের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জামায়াতের আমির। খায়রুল ইসলামের রিপোর্ট। ভোটের মাঠে সরব উপস্থিতিতে নিজেদের অবস্থান জানান দিল জামায়াত ইসলামী। মিরপুরে নিজ নির্বাচনী আসনে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় নামলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে আদর্শ উচ্চ বিদ্যালয়ের জনসভায় জামায়াতের আমিরের সাথে ছিলেন 10 দলীয় জোটের শীর্ষ নেতারা। এ সময় প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জামায়াতের আমির। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার বিকল্প নেই। সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ ও সমান সুযোগ প্রয়োজন। অন্য কোনো প্ল্যান কাজে নেবে না।
নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ আচরণ করতে হবে। ফ্যাসিবাদ ভিন্নভাবে সামনে এলে 5ই আগস্টের মতো একই পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আপনারা যে দুঃশাসন আর দুর্নীতির বিরুদ্ধে, যে বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দিয়েছিলেন উই ওয়ান্ট জাস্টিস, সেই ন্যায় বিচার কায়েম না হওয়া পর্যন্ত আপনারা কি ঘরে ফিরে যাবেন? অতএব ন্যায় বিচার যাদের হাতে নিশ্চিত হবে, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা সবাই মিলে তাদের সঙ্গে হব ইনশাআল্লাহ। যারা নিজের দলের নেতাকর্মীদের চাঁদাবাজি, পাথর মেরে মানুষ খুন, মামলা বাণিজ্য বন্ধ করতে পারে না, তাদের হাতে দেশ নিরাপদ নয় বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। দখল বাণিজ্য, মামলাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, পাথর মেরে লোক হত্যা, গাড়ি চাপা দিয়ে লোক হত্যা, এইগুলো থেকে নিজের কর্মীকে যারা বিরত রাখতে পারবে, আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে। আর যারা এগুলো পারবে না, তারা যত রঙিন স্বপ্ন জাতিকে দেখাবেন, জাতি তাদের এই মত বুঝতে জাতির মোটেই কোনো অসুবিধা হবে না। বলেন, বিভিন্ন সড়কে ট্যাক্সের নামে যে চাঁদাবাজি হয়, ক্ষমতায় আসলে তা বন্ধ করবে জামায়াত ইসলাম। ট্যাক্সের বাইরে কিন্তু একটা বেসরকারি ট্যাক্স আছে, প্রত্যেকটা মুদির দোকানে, রাস্তাঘাটে, হকারের কাছে, এমনকি রাস্তার পাশে বসে যে ভাই বোনটি ভিক্ষা করে তার কাছ থেকে একটা ট্যাক্স নেওয়া হয়। ওই ট্যাক্সের টাকা আমরা আমাদের জনগণের হাতে তুলে দিতে চাই না। না শুধু তাই না, ওই ট্যাক্স বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এ সময় ক্ষমতায় এলে ধর্ম বর্ণ সবার ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে বলেও জানায় তিনি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে এনসিপি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 3 নেতার মাজার ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে দলটি। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই নির্বাচনী যাত্রার মধ্য দিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে যাত্রা শুরু করল এনসিপি। এবারের নির্বাচন চাঁদাবাজ মাফিয়াদের বিরুদ্ধে বলেও মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক। রিপোর্ট করছেন ইয়াসিন রানা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 3 নেতার মাজার জিয়ারত করে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল এনসিপি। কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও এমপি প্রার্থীদের নিয়ে মাজারে দোয়া ও মোনাজাতে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। জিয়ারত শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন এনসিপি নেতারা। এ সময় নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। সংস্কার, বিচার এবং একটি সুষ্ঠু নির্বাচন এই সময়ের আমাদের সবচেয়ে জোর দাবি। এই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি বাংলাদেশে আমরা নতুন বাংলাদেশে যাত্রা শুরু করব। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে তরুণদের এই দল। 24-এর গণঅভ্যুত্থানের পরেও আমরা বাংলাদেশে নতুন করে গণতন্ত্রের ভিত্তি স্থাপন করছি এই নির্বাচনের মধ্য দিয়ে। গণভোটে হ্যাঁর মাধ্যমে সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখুন। চাঁদাবাজদের বিরুদ্ধে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান নাহিদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সারা দেশে যেই 30 জন প্রার্থী রয়েছে, সেই 30 জন প্রার্থীকে শাপলা কলি মার্কায় বিজয়ী করে সংসদে পাঠান। অত্র এলাকার দুর্নীতি, চাঁদাবাজ এবং সন্ত্রাস যাকে ভয় করে এই এলাকার মানুষ কোনো কথা বলতে পারে না এতদিন, নতুন মাফিয়া এসেছে এই ঢাকা এলাকায়, সেই নতুন মাফিয়াদের বিরুদ্ধে, নতুন জমিদারদের বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারি 10 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে তার কথা বলে যাচ্ছেন, ভোট চেয়ে যাচ্ছেন। এরপর শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করে এনসিপি নেতারা। কবর জিয়ারত শেষে দলের প্রতীক শাপলাকলির মিছিল নিয়ে শাহবাগ হয়ে মতিঝিল গিয়ে শেষ হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় পার্টির জুলাই আন্দোলন করে জীবন দিলেও ফ্যাসিবাদের দোষর ট্যাগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, জাতীয় পার্টি সংস্কারের বিপক্ষে নয়, তবে গণভোট চান না তারা। বৃহস্পতিবার রাতে রংপুর পল্লী নিবাসে হুসেন মোহাম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জিএম কাদের আরও বলেন, গণভোটে হ্যাঁ জয়ী হলে দেশে প্যারালাল ফোর্স সৃষ্টির আশঙ্কা রয়েছে, যার মাধ্যমে সংসদকে নিয়ন্ত্রণ করা হবে। তিনি আরও বলেন, হ্যাঁ জয়ী হলে জনগণের সংসদ হবে না, এটা হবে শক্তি প্রয়োগকারী সংস্কার। সঠিকভাবে নির্বাচন দিয়ে স্বাভাবিক সরকার গঠন করতে হলে গণভোট বাতিল করতে হবে। এই জন্য জনগণকে গণভোটের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। গণভোটের মাধ্যমে এই সংস্কারকে চাপিয়ে দেওয়া, এটা এবং যে প্রক্রিয়া চাপিয়ে দেওয়া হচ্ছে, যে মানুষকে এমনভাবে দেওয়া হচ্ছে সাধারণ মানুষ কিছুই বুঝতেছেন না। সাধারণ মানুষকে বলা হচ্ছে অনেক ধরনের বিভ্রান্তিমূলক কথা বলা হচ্ছে, তাদেরকে
লোভ লালসা দেখানো হচ্ছে যে আপনি হাফ বললেই আপনি সব কিছু পেয়ে যাবেন, আর জীবনে আপনার কোনো কষ্ট থাকবে না, সব থেকে উদ্ধার হয়ে যাবে। এগুলো কথা সত্য নয়, এবং এগুলো কথার মধ্যে ফাঁক আছে, এবং এইভাবে প্রচারণা করে ওনারা কি করতে চাচ্ছেন। বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর সুপারিশে খুশি সরকারি চাকরিজীবীরা। দ্রুত এর বাস্তবায়ন চাইছেন তারা। তবে অর্থনীতিবিদরা বলছেন নির্বাচিত সরকারের জন্য নতুন পে স্কেল দেওয়া চ্যালেঞ্জিং হবে, বাড়তে পারে জিনিসপত্রের দামও। বেসরকারি চাকরিজীবীদের সাথে বৈষম্যের সৃষ্টি হবে। বিভিন্ন অংশীজনদের সাথে আলোচনা করে নতুন পে স্কেল চালুর পরামর্শ তাদের। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। মেয়াদ শেষ হবার মাসে সরকারি চাকরিজীবীদের খুশির সংবাদ দিল অন্তর্বর্তী সরকার। তাতে 11 বছর পর দ্বিগুণের বেশি বেতন পাবার স্বপ্ন দেখছেন সরকারি কর্মীরা। পে কমিশন যে সুপারিশ করেছে তাতে 20তম গ্রেড বা একজন পিয়নের বেতন হবে 42,000 টাকা, আর সচিবের বেতন হবে প্রায় 3 লাখ টাকা। যদি এটা বাস্তবায়ন হয় সেক্ষেত্রে আমরা খুবই খুশি হব। এত বছর পরে একটা পে স্কেল পাচ্ছি আমরা। এটা সরকারকে সতর্ক থাকতে হবে যাতে জিনিসপত্র যাতে নিয়ন্ত্রণের ভিতরে রাখা হয়। দুর্নীতি মূলত করে আপনি অভাব অনটনের জন্য আর কি। যদি আপনি পে স্কেল যদি বাস্তবায়ন, আশা করি যে দুর্নীতি আপনি অনেকটা ইয়ে হবে আর কি, লাঘব হবে আর কি। যাদের রক্ত মাংসের সাথে দুর্নীতি জড়াই আছে তারা এটা থেকে বের হতে পারবে বলে আমি আশা করি না। আগামী জুলাই থেকে পে স্কেল চালু করতে নতুন করে 1,06,000 কোটি টাকা দিতে হবে সরকারকে। এখন 14.5 লাখ সরকারি চাকরিজীবী ও 9 লাখ পেনশনভোগীকে দিতে হচ্ছে 1,31,000 কোটি টাকা। অর্থাৎ আগামী বাজেটে শুধু বেতন বাবদ বরাদ্দ রাখতে হবে 2,37,000 কোটি টাকা। চলতি অর্থ বছরে 7,88,000 কোটি টাকা বাজেটের 2 লাখ কোটি টাকা ঋণ নিয়ে পূরণ করতে হচ্ছে সরকারকে। এমন অবস্থায় বেতন বাড়ানো চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন এই অর্থনীতিবিদ। পে কমিশনের সুপারিশ দেওয়া হয়েছে, তো সেটা আসলে আগামী সরকারের জন্য বড় একটা চ্যালেঞ্জ হবে। আগে যে পে স্কেলটা ছিল সেই পে স্কেলের ভিতরে বলাই ছিল যে অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট হবে অ্যানুয়ালি, কিন্তু সেটা সরকার করেনি। তো ওইটা করলে হয়তো এখন এই অতিরিক্ত যে যে অর্থের প্রয়োজন সেটা কিন্তু হতো না। এটা কিন্তু আমরা ধীরে ধীরে সেটাকে সমন্বয় করতে পারতাম। তিনি বলেন, পে কমিশনের সুপারিশ প্রত্যাখ্যানের সুযোগ নেই। দ্রব্যমূল্য যাতে অস্বাভাবিকভাবে না বাড়ে, পাশাপাশি বেসরকারি চাকরিজীবীরাও যাতে চাপে না পড়েন, এমন বিষয় মাথায় রেখেই তা বাস্তবায়ন করতে হবে। যখনই স্যালারি বাড়ে তখনই কিন্তু মূল্যস্ফীতিও পাল্লা দিয়ে বাড়ে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের যখন বেতন বাড়বে, একই সঙ্গে প্রাইভেট সেক্টরে যাতে এই ইকুয়ালি কোনো একটা স্টেপ নিতে পারে, তো সেটার জন্য আমাদের একটু চেষ্টা করতে হবে যাতে করে প্রাইভেট সেক্টর পিছিয়ে না পড়ে এবং একই সঙ্গে এখানে নতুন করে বেকারত্ব তৈরি না হয়। যেহেতু আমাদের হাতে কিছুটা সময় রয়েছে, তো এই সময়ে অবশ্যই একটা ন্যাশনাল ডায়ালগ দরকার। সরকার যদি একটা ভালো অর্থের সংস্থান করতে পারে, কোনো জায়গা থেকে কোনো একটা বন্ড চালু করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো তেমন একটা চাপ তো হবে না। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 2 লাখ কোটি টাকা পাচার হচ্ছে, যেটা বন্ধ করতে পারলে বেতন দিতে খুব একটা সমস্যা হবে না সরকারের। পাশাপাশি বেসরকারি চাকরিজীবী কিংবা সাধারণ মানুষ যাতে চাপের মধ্যে না পড়েন সে বিষয়টিও নিশ্চিত করবার পরামর্শ বিশ্লেষকদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। স্বতন্ত্র প্রার্থী ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ঢাকা 8 আসন। হাদির স্বপ্ন বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি। তবে প্রচারণায় নানান চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি। অপরদিকে বিএনপির হেভিওয়েট প্রার্থী সাবেক সংসদ সদস্য মির্জা আব্বাস নির্বাচনী মাঠে রয়েছে সরব উপস্থিতি। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগ, পল্টন, মতিঝিল ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত সংসদীয় আসন ঢাকা 8 দেশের রাজনীতিতে প্রভাব বিস্তারে রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ফ্যাসিবাদের বিরুদ্ধে জোরালো অবস্থানে অল্পদিনে আলোচনায় আসেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এই আসনে নির্বাচনের ঘোষণা দিয়ে বেশ সাড়াও ফেলেছিলেন তিনি। অন্যদিকে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস সারা দেশেই পরিচিত মুখ। এলাকায় তার উন্নয়নের ছোঁয়া যেমন রয়েছে, তেমনি সাধারণ মানুষের কাছে তার প্রভাবও আকাশচুম্বী। এই এলাকায় বিভিন্ন দাবিতে সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়তে হয় এখানকার বাসিন্দাদের। চাঁদা মাদা নিলে আমাদের কষ্ট হয়ে যায়, যেমন আমরা যে পয়সা লাভ করি তাদের কিছু ভাগ দিতে হয়, মালের দামও বেড়ে যায়। যতদিন আমরা ভোট দিতে পারিনি, আমাদের সবাই এখন উচ্ছ্বাস, আমরা চাচ্ছি কবে আমরা ভোটটা দিব। জনপ্রতিনিধির কাছে আমাদের কোনো প্রত্যাশা নেই,
ওরা কি দিবে আমাদের? নিরাপত্তাটা দরকার, আইনের শাসন চাই আমরা, বাস এইটাই। চিন্তা চেতনায় অভিনব আছে, তাদের প্রতি জনসমর্থনটা আমার মনে হয় বেশি। এই আসন থেকে একাধিকবার নির্বাচিত হওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমস্যা সমাধানে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এটা নিয়ে আমার 5-6 বারের মতো নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি অনেকে নির্বাচন কমিশনের বিধিমালা লঙ্ঘন করে মানে অন্য প্রার্থীর বিরুদ্ধে কথা বলছে। আমি ওদের বলতে চাই না, কিন্তু আমি খেয়াল করছি যে উদ্দেশ্যমূলকভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছি যাতে কোনো রকম ঘটনা ঘটে। অন্যদিকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ার অঙ্গীকার দিচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ওসমান হাদি ভাই কি নিয়ে কাজ করেছেন, তো তারা আমাকে 3টা প্রিন্সিপালের কথা বলেছিলেন, যে যারা এস্টাবলিশমেন্টের অংশ তাদের অংশ না হওয়া, দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি থেকে মুক্ত থাকা এবং ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত থাকা। তা আমি এই 3টা বিষয় হলো নিজের লাইফে চর্চা করি এবং আমি যেখানেই ক্যাম্পেইনে যাচ্ছি এই 3টা জিনিস বলার চেষ্টা করি। পিপল আলহামদুলিল্লাহ কানেক্ট করতেছে। অভিজ্ঞতা নাকি তারুণ্য, কাকে বেছে নেবেন এলাকার বাসিন্দারা সেটাই দেখার পালা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে রাজধানীর তেজগাঁ এলাকায় আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। তিনি জানাচ্ছেন রাজধানীর নির্বাচনী প্রচারণার খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা বর্তমানে অবস্থান করছি মালিবাগ চৌধুরী পাড়ায়। এটি ঢাকা 11 আসনের অন্তর্ভুক্ত এলাকা। যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু মিছিল মিটিংয়ের পাশাপাশি আজ সকাল থেকেই নির্বাচনী প্রচারণার কাজটি তারা চালাচ্ছেন। তারা কিন্তু শীতার্তদের মাঝে কম্বল বিতরণের মতো মহৎ কাজও কিন্তু তারা করছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই এলাকায় কিন্তু বিএনপি প্রার্থী রয়েছেন MA কাইয়ুম, এবং এলাকায় কিন্তু শাপলাকলি প্রতীক নিয়ে নির্বাচন করছেন নাহিদ ইসলাম। এছাড়াও কিন্তু এলাকায় খেলাফতি মজলিসের হাত পাখা মার্কারও কিন্তু এলাকায় প্রতিনিধি রয়েছেন। এলাকায় যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিয়ে তারা তাদের নির্বাচনের যে প্রচারণার কাজটি চালাচ্ছেন এবং ভোটারদের কাছে ভোট চাইছেন। তবে এলাকায় যারা ভোটাররা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সমস্যার কথা আমাদেরকে জানিয়েছেন। এলাকায় গ্যাসের একটি চরম সংকট রয়েছে, আর সেই পাশাপাশি এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন প্রয়োজন বলে এলাকার মানুষ আমাদেরকে বলছেন, এবং এলাকায় মাদকের একটি আস্তানা রয়েছে বলে এলাকার মানুষ আমাদেরকে জানিয়েছেন। আর তারা বলছেন এই সকল সমস্যা এবং মাদক মুক্ত একটি রাজধানী যে করতে পারবেন, ঢাকা 11 আসন যে করতে পারবেন, তাকে কিন্তু আগামী নির্বাচনে এলাকার মানুষরা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনাদের জানিয়ে রাখতে চাই এলাকার মোট ভোটার সংখ্যা রয়েছে 4,40,000-এরও বেশি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে ঢাকা 11 আসন থেকে সর্বশেষ খবর। ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদন দেশে বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে দেশের বৃহত্তম ইসলামপন্থী দল জামায়াত ইসলামী এবারের নির্বাচনে তাদের ইতিহাসের সেরা ফলাফলের পথে রয়েছে, এবং এই প্রেক্ষাপটে দলটির সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়ে যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা আগ্রহ দেখাচ্ছেন। প্রতিবেদন অনুযায়ী ঢাকায় সাংবাদিকদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে একজন মার্কিন কূটনীতিক জামায়াতকে বন্ধু হিসেবে পাওয়ার আগ্রহ প্রকাশ করেন। ওই বৈঠকের একটি অডিও রেকর্ড ওয়াশিংটন পোস্টের হাতে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ বিষয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায় এটি ছিল একটি নিয়মিত অফ দ্য রেকর্ড বৈঠক এবং যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে নেয় না। বাংলাদেশের জনগণ যে দলকে নির্বাচিত করবে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কাজ করবে বলেও জানানো হয়। আবারও সালাম স্টিল ভোটের গাড়ি খবর। নির্বাচিত হলে মনোহরদী বেলাবোকে মডেল শিল্প এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন নরসিংদী 4 আসনের প্রার্থীরা। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপির প্রার্থী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। অপরদিকে নির্বাচনী মাঠে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ জামায়াতের প্রার্থী জাহাঙ্গীর আলমের। নরসিংদীর প্রতিনিধি বেনজির আহমেদ বেনুকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। মনোহরদী ও বেলাব উপজেলা নিয়ে সংসদীয় আসন নরসিংদী 4। এখানকার বাসিন্দারা মূলত কৃষিজীবী। নির্বাচিত হলে কৃষির আধুনিকায়নের পাশাপাশি শিল্প কারখানা প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন বিএনপির প্রার্থী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। আমি যথেষ্ট সাড়া পাচ্ছি সর্বস্তরের মানুষের কাছ থেকে, নারী পুরুষ যুবক যুবতী এমনকি টিনেজাররাও আমাকে সমর্থন করে, ভালোবাসে। সমাজের উন্নয়নের জন্য যা যা দরকার, মাইগ্রেশন অফ কনজিউমার গুডসের জন্য যা যা দরকার আমি তা করব। সর্বোপরি যেটা আমি করব, আমার এলাকা থেকে নেশা এবং মাদক এবং ইফটিজিং সমূলে ধ্বংস করার প্রত্যয় নিয়ে আমি কাজে নেমেছি। জামাতের প্রার্থী জাহাঙ্গীর আলমও বেকার মুক্ত মনোহরদী বেলাবো গড়ার অঙ্গীকার করেছেন। আমরা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে খুবই শঙ্কিত, আতঙ্কিত, এবং জনগণের মধ্যে ব্যাপক ভয়ভীতি দেখানো হচ্ছে এবং জনগণ ভীত। আমার কাছে প্রতিদিন শতাধিক ফোন আসে যে আমাদেরকে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে, অটো ভেঙে ফেলবে, দোকান ভেঙে ফেলবে, বন্ধ করে দিবে, এরকম প্রতিনিয়ত হুমকি দমকি আছে। প্রশাসনের কাছে আমরা বারবার ধর্ণা দিচ্ছি, প্রশাসন আমাদের কথা শুনছে যেভাবে, এভাবে অ্যাকশন নিচ্ছে না।
কিশোরগঞ্জের সীমান্তবর্তী এই আসনের ভোটাররা বলেন, শুধু আশ্বাস নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চান তারা। লটকন ও কলার জন্য ব্র্যান্ডিং হয়েছে নরসিংদী জেলা, কিন্তু এখানকার কৃষকরা বলছেন তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি, কারণ মধ্যস্বত্বভোগীরা লাভের গুড় খেয়ে ফেলছে। এই কারণে এখানকার কৃষকরা বলছেন, আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে সরাসরি কৃষকদের কথা ভাবতে হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, মনোহরদী, নরসিংদী। সালামশ্রীর ভোটের গাড়ি নিয়ে বান্দরবান শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক মোড় থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মিনারুল হক। দর্শক, সালাম স্টিল ভোটের খবর জানাচ্ছি। আমি বান্দরবান শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক মোড় থেকে। বান্দরবানের মোট এবার ৩০০ নং সংসদীয় আসনে বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন এবং জাতীয় পার্টি সহ মোট 4 প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আজ ভোটের প্রচারণার দ্বিতীয় দিনে প্রার্থীরা বান্দরবানের যে দুর্গম এলাকাগুলো রয়েছে, থানসি, রোয়াংছড়ি এবং বান্দরবান সদর সহ যে দুর্গম এলাকাগুলো রয়েছে সেখানে প্রার্থীরা তারা চষে বেড়াচ্ছেন। তারা ভোটারদেরকে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে তারা যাচ্ছেন এবং সেই সাথে যে আচরণ বিধিগুলো রয়েছে তারা আচরণ বিধিগুলো মেনে চলছেন এবং যে ভ্রাম্যমাণ আদালত তারাও যে প্রার্থীরা কি ভোটের আচরণ মেনে চলছে কিনা সেটিও তারা লক্ষ্য করছেন। একটি তথ্য আমি জানিয়ে রাখি যে বান্দরবানের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক শামীম আরার ইনি আমাদেরকে জানিয়েছেন যে বান্দরবানে যাতে কোনোভাবেই নির্বাচনী পরিবেশ এবং বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং সেই সাথে ভোটাররা যাতে নির্বিঘ্নে দুর্গম এলাকায় ভোট দিতে পারে এবং প্রার্থীরা যাতে প্রচারণা চালাতে পারে নির্বিঘ্নে, সেই লক্ষ্যে তারা প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি ছিল বান্দরবানের আমার ভোটের সর্বশেষ তথ্য। এবার জানিয়ে দেব খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ফাইনালে সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহীকে হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছিল চট্টগ্রাম। এবার শিরোপার লড়াইয়েও সেই রাজশাহীকেই প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বন্দরনগরীর দলটি। অন্যদিকে কোয়ালিফায়ারে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ এখন রাজশাহীর সামনে। বীরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল এর হাই ভোল্টেজ এই ম্যাচটি শুরু হবে শুক্রবার সন্ধ্যা 6টায়। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। গণ অভ্যুত্থানের মাধ্যমে ভোটাধিকার প্রতিষ্ঠার সুযোগ নষ্ট হলে দেশ চরম সংকটে পড়বে, তারেক রহমান। 7 জেলার সফর শেষে ফিরেছেন ঢাকায়। গভীর রাত পর্যন্ত জনসভায় মানুষের ঢল। কেরানীগঞ্জে দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত। সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। নতুন লেবাসে ফ্যাসিবাদ ফিরে আসলে 5 আগস্টের মতো পরিণতি হবে, জামায়াতের আমিরের হুঁশিয়ারি। নির্বাচনী যাত্রার মধ্য দিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে পথ চলা শুরু নাহিদ ইসলাম। সংস্কারের পক্ষে হলেও গণভোট চায় না জাতীয় পার্টি, রংপুরে জিএম কাদের। হ্যাঁ জয়ী হলে দেশে প্যারালাল ফোর্স সৃষ্টির আশঙ্কা। নতুন পে স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন চান সরকারি চাকরিজীবীরা। বৈষম্য সৃষ্টি করবে অভিমত অর্থনীতিবিদদের। অংশীজনদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।